প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং যা এখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আকবর। ফতেপুর সিক্রি আকবর দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ফতেপুর সিক্রি শহরটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। তিনি এই শহরটিকে তার রাজধানী হিসাবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু জলের অভাব তাকে শহর ত্যাগ করতে বাধ্য করেছিল। এরপর 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়। ফতেপুর সিক্রি 1571 থেকে 1585 সালের মধ্যে নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত আর্য সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বেদের অনুবাদ করেন এবং সত্যাত্ম প্রকাশ, বেদভাষ্য ভূমিকা এবং বেদভাষ্য নামে 3টি গ্রন্থ রচনা করেন। তিনি বৈদিক শাস্ত্রে ফিরে যান স্লোগান দিয়েছিলেন। দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিএভি বিদ্যালয়গুলি তার দর্শন এবং শিক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাখিগড়ি। রাখিগড়ি হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিসার জেলার রাখিগড়ি গ্রামে অবস্থিত সিন্ধু সভ্যতার রাখিগড়ি স্থান। সাইটটি মৌসুমী গাগর নদী থেকে প্রায় 27 কিলোমিটার দূরে সরস্বতী নদীর সমভূমিতে অবস্থিত। গ্লোবাল হেরিটেজ ফান্ড এশিয়ার 10টি সবচেয়ে বিপ্লব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে রাখিগড়িকে ঘোষণা করেছিল। ভারতীয় ও দক্ষিণ কোরিয়ার গবেষকদের একটি দল রাখিগড়িতে খনন কার্য চালায়। দলটি একটি অগ্নিবেদী, একটি শহরের প্রাচীন কিছু অংশ, নিষ্কাশন কাঠামো, পাশাপাশি আধা মূল্যবান পুঁতির মজুদ বের করেছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হরিসেন। সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি ছিলেন হরিসেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি। ইলাহাবাদ স্তম্ভলিপি, যা প্রয়াগ প্রশস্তি নামে পরিচিত, এটি হরিসেন রচিত 33টি পঙ্গুক্তির সম্বন্ধে গঠিত। প্রয়াগ প্রশস্তি গুপ্ত বংশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিপিগত উৎস। সমুদ্রগুপ্ত অনেক কবি ও পণ্ডিতদের পৃষ্ঠপোষক ছিলেন, যাদের মধ্যে ছিলেন হরিসেন একজন। সমুদ্রগুপ্ত ছিলেন
সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত প্রথমের পুত্র এবং উত্তরাধিকারী, এবং তিনি গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসকও ছিলেন। তিনি কুষাণ ও অন্যান্য ছোট রাজ্য জয় করে গুপ্ত সাম্রাজ্যকে ব্যাপকভাবে বিস্তৃত করেছিলেন। ভি.এ. স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। ভি.এ. স্মিথ তাকে সমুদ্রগুপ্তকে বলেছিলেন। উত্তর ভারতের রাজাদের পরাজিত করে তিনি তাদের অঞ্চল সংযুক্ত করেছিল, কিন্তু দক্ষিণ ভারত সংযুক্ত করতে পারেননি। তারপরে তার জাভা, সুমাত্রা এবং মালয় দ্বীপপুঞ্জ এর উপর কর্তৃত্ব প্রমাণ করে যে তিনি একটি শক্তিশালী নৌবাহিনী বজায় রেখেছিল। তিনি বহু কবিতা রচনা করেছিলেন বলে জানা যায়। তার কিছু মুদ্রাতে তাকে বীণা বাজাতে দেখা যায়। তিনি অশ্বমেধ যজ্ঞও করেছিলেন। চীনা উৎস অনুসারে শ্রীলঙ্কার শাসক মেঘবর্মা তাকে গয়াতে একটি বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতির চেয়ে একজন মিশনারি পাঠিয়েছিলেন। এলাহাবাদ স্তম্ভলিপিতে ধর্মপ্রচার বন্ধু উপাধির উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তিনি ব্রাহ্মণ্য ধর্মের রক্ষাকর্তা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিকিম। সিকিম রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলেছে সীমানা ভাগ করে না, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম। এর সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সিকিম রাজ্য ভুটান, চীন, নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা রক্ষা করে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লোথাল। সিন্ধু সভ্যতার লোথাল স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সিন্ধু সভ্যতার বর্তমানে উত্তর পূর্ব আফগানিস্তান থেকে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত অবধি বিস্তৃত ছিল। ঘরগড়া, হাকরা নদী এবং সিন্ধু নদীর অববাহিকা এই সভ্যতার বিকাশ ঘটেছিল। সিন্ধু সভ্যতা হলো বিশ্বের 4টি প্রাচীন সভ্যতার মধ্যে অন্যতম। এই সভ্যতাটি হরপ্পা সভ্যতা হিসাবে পরিচিত এবং গঠন রীতির ওপর ভিত্তি করে সংগঠিত পরিকল্পনার জন্য সুপরিচিত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শূন্যস্থান এর মধ্যে। এখানে তোমাদের সামনে 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। 1916 সালে বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। লখনৌ চুক্তি 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত উভয় দলের একটি যৌথ অধিবেশন। ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি চুক্তি ছিল। বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নার মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির ফলস্বরূপ মুসলিম লীগের নেতারা ভারতীয় স্বাধীনতার দাবিতে কংগ্রেসের আন্দোলনে যোগ দিতে সম্মত হন। লখনৌ চুক্তিটি হিন্দু মুসলিম ঐক্যের কাছে আশার আলো হিসাবে দেখা হয়েছিল। উভয় পক্ষের ব্রিটিশদের কাছে উপস্থাপনা করা কিছু সাধারণ দাবি হলো, কাউন্সিলগুলিতে নির্বাচিত আসনের সংখ্যা বাড়াতে হবে, প্রদেশগুলির সংখ্যালঘুদের রক্ষা করা উচিত, সমস্ত প্রদেশকে স্বায়ত্তশাসন দেওয়া উচিত, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করা উচিত। এগুলো কিন্তু দাবি করা হয়েছিল, এই দাবিগুলো কিন্তু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1952 সালে। উন্নয়ন পরিষদ 1952 সালে গঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি 1952 সালে 6 আগস্ট গঠিত হয়েছিল। এই সংস্থাটি ভারতের উন্নয়ন পরিকল্পনা এবং নীতি নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। প্রধানমন্ত্রী এর সভাপতিত্ব করেন। এর সভাপতিত্ব কিন্তু প্রধানমন্ত্রী করেন এবং এতে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা সদস্য হিসাবে থাকেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন,
গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আরাবল্লী। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গুরু শিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি রাজস্থানের আবু পাহাড়ে অবস্থিত। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা 1722 মিটার। এটি রাজস্থানের সিহরি জেলার মাউন্ট আবুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি। যদি প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুচ্ছেদ 60 রাষ্ট্রপতির শপথ বা ঘোষণার সাথে সম্পর্কিত। রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি পরিচালনা করেন। যদি প্রধান বিচারপতি কোনো কারণে উপস্থিত না থাকতে পারেন তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এই দায়িত্ব পালন করেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে